বন্ধুরা, আজ আপনাদের সাথে একটা গল্প করব। সেই গল্পটা আপনার বাড়ির, আপনার নিজের। হয়তো আপনি রান্না করছেন, বা আপনি বাজারে গেছেন, বা হয়তো আপনার বাড়ির ছোট্ট একটা শিশুর গল্প। আর সেই গল্পটা করতে করতে কখন যে ক্রাশেন চলে আসবে, কখন LSRW এর প্রসঙ্গ চলে আসবে, কখনো আবার CLTর টপিকটাও চলে আসবে, সেটা কিন্তু আপনি ধরতেও পারবেন না। আর গল্পটা একদম শেষ হয়ে যাওয়ার পরে ইংরেজি ভাষার যে পেডাগজির টপিকটা রয়েছে তার সম্পূর্ণ সিলেবাসটা কখন যে শেষ হয়ে যাবে সেটাও আপনি ধরতে পারবেন না। মনে হবে যেন শুধু গল্পই শুনলাম। তাই চলুন আজ গল্পের ছলে সম্পূর্ণ পেডাগজির যে সিলেবাসটা রয়েছে সেটা একদম জলের মতো পরিষ্কার করে নিই। বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে। আচ্ছা, একটু ভাবুন তো যে আপনার বাড়ির ছোট্ট শিশুকে বা আপনাকেই, যখন আপনি একদম ছোট্ট শিশু ছিলেন সেই সময়ে আপনাকে কি কেউ কখনো শিখিয়ে দিয়েছিল যে এটা কর্তা, এটা ক্রিয়া, এটা সাবজেক্ট, এটা ভার্ব? কিন্তু একদিন নিজেরই অজান্তে আপনি বলেছিলেন আমি ভাত খাবো, আমার এই খেলনাটা চাই। আপনি শুনেছেন, আপনি আপনার চারপাশের মানুষগুলোর কথা ভেতরে নিয়েছেন, বোঝার চেষ্টা করেছেন তারা কী বলছে, এবং নিজেরই অজান্তে বলে ফেলেছেন সেই সমস্ত কথাগুলো। তাহলে এইভাবে যে শিক্ষাটা আপনি পেয়েছেন, যে ভাষার শিক্ষাটা পেয়েছেন, এটাকে বলা হচ্ছে অর্জন করা, অ্যাকুইজিশন। আর স্কুলে গিয়ে আপনি ভার্ব শিখেছেন, টেন্স শিখেছেন, সমাস শিখছেন, সন্ধি শিখছেন, এই প্রথাগত শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, এটাকে বলা হচ্ছে লার্নিং। আর ঠিক এখানেই ক্রাসেন বলছেন শুধু নিয়ম মুখস্থ করেই ভাষা শেখা যায় না, ভাষার জন্য দরকার একটা পরিবেশ। যতক্ষণ না আমরা কার্যক্ষেত্রে সেটাকে ব্যবহার করছি ততক্ষণ কিন্তু ভাষাটা আমরা শিখতে পারবো না। আর সিলেবাসে ঠিক এই বিষয়টাই রয়েছে, লার্নিং ভার্সেস অ্যাকুইজিশন। অর্থাৎ কোনটা অর্জন করা আর কোনটা প্রথাগত শিক্ষায় শেখা, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তাহলে আশা করি আপনারা বুঝলেন যে কোনটা অর্জন করা আর কোনটা শেখা। খুব সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই তাহলে ব্যাপারটাকে যদি এইভাবে আমরা ভাবি যে অ্যাকুইজিশন হচ্ছে খুব স্বাভাবিকভাবে আমরা যেটা শিখি সেটাই অ্যাকুইজিশন বা অর্জন করা। অর্থাৎ শিশু যেভাবে মাতৃভাষা শেখে, আর লার্নিং হচ্ছে স্কুলে যেভাবে শেখানো হয়, যে শিক্ষাটা দেওয়া হয়, সেটা হচ্ছে লার্নিং। আশা করি আর ভুলবেন না বিষয়টা। এই ভাষা শিক্ষারও কিছু স্তর রয়েছে, কিছু নীতি রয়েছে। ধরুন একটা মানুষ রান্না শিখছে, বা আপনি ধরুন রান্না শিখছেন, তাহলে একদিনে তো আপনি বিরিয়ানি রান্না করতে পারবেন না। প্রথমে ধরুন একটু জল ফোটালেন, প্রথমে ডিম সেদ্ধ করলেন, চা করলেন, আস্তে 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 সেই লেভেলটা আপনি বাড়িয়েছেন। ঠিক সেরকম একটা নীতি হচ্ছে I+1, অর্থাৎ আপনি বর্তমানে যে স্তরে রয়েছেন তার থেকে কিছুটা কঠিন জায়গায় আপনার যে অ্যাপ্রোচটা, আপনার যে চেষ্টাটা, সেটাই হচ্ছে একটা নীতি, যে নীতিটাকে বলা হচ্ছে I+1। ধরুন একটা বাচ্চা জানে CAT ক্যাট, কিছুদিন পর তাকে শেখালেন দ্য ক্যাট ইজ স্লিপিং, অর্থাৎ সে ক্যাটটাকে চিনেছে, কিন্তু তারপরে আপনি শেখাচ্ছেন সেই ক্যাটের ব্যবহার করে কিভাবে বাক্যটাকে তৈরি করা যায়, অর্থাৎ একটু কঠিন স্তরে তাকে নিয়ে যাচ্ছেন। আর সে এইভাবেই কিন্তু নতুন কিছু শেখার জন্য আগ্রহ পাচ্ছে, আরও বেশি কৌতূহলী হচ্ছে। এটাই হচ্ছে একটা নীতি, এবং এটাই কিন্তু ক্রাসেনের I+1 একটা বিখ্যাত তত্ত্ব। আবার ধরুন ক্লাসে কোনো একটি ছেলে খুব লাজুক প্রকৃতির, সে নতুন যখন কিছু শিখছে, আপনি যখন শেখাচ্ছেন তাকে, সে কিছু জিজ্ঞাসা করতে, তার মনের মধ্যে কোনো ডাউট হলে সে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে। সে এটা ভাবছে যদি আমি ভুল কিছু বলে ফেলি তাহলে হয়তো অন্যান্য ছেলেগুলো হাসবে। এটা কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রেও দেখেছি যে কোনো কিছু যদি আমরা কোনো পাবলিক প্লেসে কোনো কিছু জানতে যাই বা কোনো কিছু বলতে যাই, সেক্ষেত্রে যদি কোনো কিছু ভুল বলার একটা আশঙ্কা থেকে যায়, সেক্ষেত্রে আমরা নিজেরাও কিন্তু একটা ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগি। যদি আমরা ভুল বলি তাহলে সবাই হয়তো হাসবে, কী মনে করবে, ছেলেটা জানে না বা মেয়েটা জানে না।
তাহলে এই ভয়টা কিন্তু একটা সবথেকে বড় অন্তরায় ভাষা শিক্ষার ক্ষেত্রে। তাই এই ভয়টাকেই কিন্তু কাটিয়ে ফেলতে হবে। এটাকে ক্রাসেন বলছেন অ্যাফেক্টিভ ফিল্টার। আর আমরা যারা শিক্ষকতার পেশায় যুক্ত বা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছি, তাদেরকে সব থেকে প্রথমে মনে রাখতে হবে ক্লাস ঘরটা কিন্তু একটা পবিত্র স্থান। সেই জায়গায় কোনো ভয় ভীতি কিচ্ছু থাকবে না। অর্থাৎ কোনো ছাত্র যদি ভয় পায়, তাকে কিন্তু আমাকে সবার আগে গুরুত্ব দিতে হবে, তাকে সঙ্গে সঙ্গে সাপোর্টটা দিতে হবে। সেই ভয়হীন পরিবেশ রক্ষা করা, পরিবেশটা তৈরি করাই কিন্তু একজন শিক্ষকের প্রথম কর্তব্য। যদি 3 নম্বর নীতি দেখি, তাহলে দেখব সেখানেও ক্রাসেন বলছেন যে বাস্তব জীবনের সাথে মেলাতে হবে ভাষা শিক্ষাটাকে। কীরকম? আমি ধরুন একটা বাচ্চাকে শেখাচ্ছি অ্যাপেল ইজ এ ফ্রুট, একটা রসকসহীন বাক্য, যার কোনো একজন ছোট্ট শিশুর কাছে যার কোনো সত্যিই ভ্যালু নেই। কিন্তু আমি যদি তাকে বলি চলো বাজারে গিয়ে আজকে আমরা আপেল কিনবো এবং কিছু ইংরেজিতে শব্দ ব্যবহার করে আমি দোকানদারের কাছ থেকে আপেলটা কিনবো, তাহলে সেই অ্যাপেল সংক্রান্ত যে বাক্যটা সে বলার চেষ্টা করবে এবং সেই বাক্যটা তার মাথায় যে কতদিন থাকবে সেটা কিন্তু আমরা ধারণা করতে পারবো না। আর সেই শিক্ষাটা হবে তার কাছে দীর্ঘস্থায়ী একটা শিক্ষা। তাই বাস্তব জীবনের সাথে যতক্ষণ না আমরা রিলেট করতে পারবো ভাষা শিক্ষাটাকে, ততক্ষণ কিন্তু সেই শিক্ষা দীর্ঘস্থায়ী হবে না। আর শিশুদের মধ্যে একটা বিষয় কিন্তু আমাদের একদম গোড়া থেকেই বুঝিয়ে দিতে হবে যে ভাষা শিক্ষাটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার উত্তর লেখার জন্য নয়, জীবনে চলার জন্য। এরপরে ভাষা শিক্ষার আরও একটা যদি নীতি আমরা দেখি, সেটা হচ্ছে ভাইগটস্কির একটা নীতি। সেখানে তিনি কি বলছেন? মিলেমিশে শেখা। অর্থাৎ আপনি নিজে একটা বিষয় পড়ে জানা বুঝতে পারছেন, আমি যদি আপনাকে সাহায্য করি সেটা বুঝতে, একদম সহজ করে বোঝার রাস্তাটা তৈরি করে দিই, তাহলে দেখবেন সেই টপিকটা বোঝার জায়গাটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে, কনসেপ্টটা আপনার অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি নিজে যখন চেষ্টা করছিলেন তার থেকে। ঠিক এইখানেই কিন্তু ভাইগটস্কি বলছেন মিলেমিশে শেখাটা খুব গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষার ক্ষেত্রে। আমি প্রথমে যে উদাহরণটা দিলাম রান্না করা, অর্থাৎ একদিনে যে মানুষ শেখে না কোনো কিছু, বিরিয়ানি রান্নাটা পারফেক্টভাবে করতে গেলেও তাকে অনেক বাধা অতিক্রম করে আসতে হয়। একদিনে পারফেক্টভাবে সেই চালটাও সেদ্ধ হয় না, সেই ফ্লেভারটাও আসে না। কোনো না কোনো সময় কিন্তু সমস্ত চালটাও হয়তো পুড়ে গেছিলো বা কখনো আপনার হাতটাও হয়তো জ্বলে গেছিলো। তাই যদি এত বড় একটা রান্না শেখার সময়ে কিছুটা হাত পুড়তেও হয়, কিছুটা চাল জ্বলে যেতে হয়, কিছুটা বেশি সেদ্ধ হয়ে যেতে হয়, হতে দিন। কারণ আপনি যতক্ষণ না নিজের হাতে সেটা করে পারফেক্টভাবে তৈরি করছেন, ততক্ষণ কিন্তু সেই সুন্দর সুগন্ধি বিরিয়ানিটা কিন্তু তৈরি হবে না। তাই অন্যের কাছ থেকে শুনে ভাষাটা শেখার থেকে নিজে বলা এবং লিখে যখন আপনি দেখবেন ভাষাটাকে, সেই ভাষার শিক্ষাটা কিন্তু আপনার অনেক বেশি দিন নিজের মাথার মধ্যে থেকে যাবে। তাই ভাষা শিক্ষার ক্ষেত্রে বলা এবং লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল হোক, নির্দ্বিধায় নির্লজ্জের মতো বলতে হবে যখন আমরা নতুন ভাষা শিখছি। তাই এটাও কিন্তু একটা ভাষা শিক্ষার নীতি, যেটা আমি খুব সাধারণ একটা বিরিয়ানি রান্নার সাথে আপনাদের তুলনা দিলাম। আচ্ছা, শিশুরা যখন কোনো কিছু চায়, ধরুন এই যে আমাকে এটা দাও, আমাকে এই খেলনাটা দাও, আমাকে এই খাবারটা দাও, সে তো কোনো গ্রামার জানে না, সে তো কিছুই শেখেনি, কিন্তু সে বলছে কিভাবে, কি উদ্দেশ্য নিয়ে বলছে, যে ভাষাটা বলছে, যে বাক্যটা বলছে, সে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে বলছে, সে তার একটা কাজ করিয়ে নিতে চাইছে। ভাষাবিজ্ঞানী তথা শিক্ষাবিদ হ্যালিডে কিন্তু এই বিষয়টাতেই নজর দিচ্ছেন, এই বিষয়টাতেই ফোকাস করছেন তিনি। ভাষা শিক্ষা মানে কাজটা হাসিল করা, নিজের জীবনটাকে চালানো। কিভাবে? তিনি 7টা বিষয় বলছেন। 1 নম্বর, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, অর্থাৎ নিজের চাহিদাটা জানানো। আবার ধরুন আপনি কাউকে বলছেন আপনি ওখানে বসুন, আপনি কথা বলবেন না, অর্থাৎ অন্যকে নিয়ন্ত্রণ করাও কিন্তু
ভাষা শিক্ষার একটা কিন্তু কাজ। আপনি ধরুন আপনার সামনের লোকটিকে বলছেন, তুমি কেমন আছো? তাহলে আপনার এবং সামনের লোকটির মধ্যে একটা কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে এই সম্পর্কটা তৈরি করাও কিন্তু ভাষা শিক্ষার একটা কাজ। আমার নীল রঙটা পছন্দ নয়, আমার সাদা রঙটা খুব পছন্দ, আমি এটা খেতে ভালোবাসি, আমি ওটা খেতে ভালোবাসি, আমি ওখানে ঘুরতে যেতে ভালোবাসি। অর্থাৎ নিজের ইচ্ছাটা, নিজের মনের ভাবটাও কিন্তু প্রকাশ পাচ্ছে। সেটাও কিন্তু ভাষা শিক্ষার একটা কাজ। এটা কি, ওটা কি, এটা কেন হলো, ওটা কেন হলো, অর্থাৎ কেন, কিভাবে, এই সমস্ত কৌতূহল, এই যে জিজ্ঞাসা মনের মধ্যে, এই বিষয়টাও কিন্তু ভাষা শিক্ষার একটা কাজ। ভাষা দিয়ে কিন্তু আমরা নিজেদের এই ইচ্ছেটাও কিন্তু পরিপূর্ণ করি। আবার ধরুন, চলো আজ গল্প করি দুজন মিলে। আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সেই অলীক কল্পনায় ডুবে গেলেন। তাহলে এই কল্পনার জগতে ভেসে বেড়ানোও কিন্তু এই ভাষার দৌলতেই সম্ভব। যেমন ধরুন, আজ খুব গরম পড়েছে, গতকাল সারা বাংলা জুড়ে খুব বৃষ্টি হয়েছে। এই যে আমি ইনফরমেশন দিচ্ছি, এটাও কিন্তু ভাষার মাধ্যমেই হচ্ছে। তাহলে এই যে 7টা কাজের কথা বললাম, এই 7টা কাজের মাধ্যমেও কিন্তু ভাষা শিক্ষা সম্ভব, যেটা শিক্ষাবিজ্ঞানী হালিডে বলছেন। তাহলে দেখুন তো, তার 7টা নীতি কতটা সহজভাবে বোঝা গেল। আমি শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম, আমরা কিন্তু আজকে সিলেবাস জানছি না, আমরা গল্প করছি। কিসের গল্প? ইংরেজি পেডাগজির সিলেবাসের গল্প। আমরা এর আগের দিন একটা ভিডিও এনেছিলাম ক্লাসরুম সিচুয়েশান নিয়ে। সেখানে দেখবেন কিছু ছাত্র ক্লাসের মধ্যে চুপ করে বসে থাকে, সে কিছু বলে না। ঘটনাটাকে কিন্তু আরও একটা খুব সুন্দর ঘটনার সাথে মেলানো যায়। বাড়িতে নতুন বিবাহিত বউ এসেছে, সে প্রথম প্রথম একদম চুপ করে আছে, সে কোনো কথা বলছে না। 5 দিন, 7 দিন, 8 দিন পর আস্তে 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 তার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, সে কথা বলছে, বাড়ির আর 5টা মানুষের সাথে সে গল্প করছে, হাসছে, খেলছে। তাহলে এই বিষয়টা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। অর্থাৎ চুপ করে থাকা মানেই সে কিন্তু কিছু জানে না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আর শিক্ষাবিজ্ঞানীরা বলছেন এই চুপ করে থাকার সময়কালটাকে বলা হচ্ছে সাইলেন্ট পিরিয়ড। আর যত আস্তে 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 মুখ খুলবে, তত সেই ভাষাও কিন্তু আস্তে আস্তে পরিণত হবে, পাকবে। তাই শোনা, বলা, পড়া আর লেখা, এই ক্রমেই কিন্তু ভাষা আস্তে 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 পরিণত হয়। অনেকে ইংরেজি ভাষা বলতে, স্পোকেন ইংলিশ যেটাকে বলা হয়, সেটা বলতে কিন্তু অনেকে একটু ভয় পায়। কারণ তার মনের মধ্যে একটা জিনিস আসে সবসময়, যে এই বুঝি ভুল হয়ে গেল, ওই বুঝি ভুল হয়ে গেল। কিন্তু এখানে আমাদের একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে ব্যাকরণ না জানলে হয়তো ভাষা শিক্ষাই করা যাবে না। আচ্ছা ভাবুন তো একটা একটা বিষয়, যে আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে যে দোকানদারকে আপনি বললেন আলু কত, সে বলল 15 টাকা, 20 টাকা। তাহলে আপনি কি সম্পূর্ণ বাক্যটা তাকে বললেন? ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক বাক্যে সম্পূর্ণ যেভাবে ব্যাকরণগত শিক্ষায় আমরা শিক্ষিত সেটা কি বলেছি? কিন্তু সে কিন্তু বুঝে গেল, সেই ছোট্ট দুটো শব্দেই কিন্তু সে বুঝে গেল। তাই বলার সময় কোনটা কর্তা, কোনটা ক্রিয়া, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা প্রেডিকেট, আমরা কিন্তু সেগুলো খেয়াল রাখি না। অথচ সামনের মানুষটা কিন্তু আমার মনের ভাবটা খুব সহজেই বুঝে যায়। তাই নিয়ম মুখস্থ করে, ব্যাকরণের বিশেষ করে নিয়ম মুখস্থ করে কিন্তু কথা বলা যায় না। আমরা নিজের কাজের তাগিদে কথাটা বলছি। আর ঠিক এই জায়গাতেই ক্রাসেন, শিক্ষাবিদ, তিনি বলছেন যে ব্যাকরণ হচ্ছে একটা মনিটর। আপনার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি কিছু হয়, ব্যাকরণ এসে সেটাকে ঠিক করে দেয়। কিন্তু কথা বলার সময়ে আমরা যখন কারোর সাথে কথা বলছি, তখন যদি আমরা ব্যাকরণগত বিষয়টা ভাবতে যাই যে এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, তাহলে কিন্তু আমাদের মুখ দিয়ে কথাই বেরোবে না। তাই একটা কথা যদি সহজভাবে বলি, যে এই নিয়ম, এই ব্যাকরণের নিয়ম হচ্ছে রাস্তার মানচিত্র, আর গন্তব্যে পৌঁছানোটা কিন্তু আসল কাজ। শুধু মানচিত্রের দিকে তাকালে হবে না, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো। আবার ধরুন, আমরা যারা সরকারি স্কুলে যাই শিক্ষকতার জন্যে, তখন দেখব যে একটি ক্লাসের মধ্যে বিভিন্ন মানের ছাত্ররা কিন্তু রয়েছে। কেউ একটু দুর্বল, কেউ আবার মেধাবী। এখন মেধাবী ছাত্রগুলোকে পড়াতে গিয়ে যদি দুর্বল ছাত্রদের আমরা অবহেলা করি, তাহলে কিন্তু সেই দুর্বল ছাত্রগুলো
একদম হারিয়ে যাবে। তাই এটা কিন্তু আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে একটা ভালো ছাত্রর পাশাপাশি একটা দুর্বল ছাত্রকেও একসাথে টেনে নিয়ে চলা। একটা মিশ্র ক্লাস যখন থাকছে, একটা ডাইভার্সিফাইড যখন ক্লাস থাকছে, সেটা কিন্তু একজন প্রকৃত শিক্ষকের কাছে খুব বড় চ্যালেঞ্জিং কাজ হয়ে ওঠে। 4টে চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের কিন্তু হতে হয়। প্রথমত, কিছু ছেলে ধরুন ইংরেজি মাধ্যম থেকে এসেছে, কিছু ছেলে বাংলা মাধ্যম থেকে এসেছে, বা কারো ইংরেজিটা খুব স্ট্রং। সেক্ষেত্রে একটি ছেলে বাংলাতে বলছে যতটা সহজে, সে ইংরেজিতে বলছে বাংলাতে ভেবে, যার ফলে ইংরেজি বলতে গিয়ে সেই বাংলা মাধ্যমের ছেলেটিকে কিন্তু একটু সমস্যায় পড়তে হচ্ছে, কারণ সে প্রথমে বাংলায় ভাবছে, তারপর সেটাকে ইংরেজিতে অনুবাদ করছে। তাই মাতৃভাষার যে একটা টান, বাংলা ভাষার যে একটা টান, সেই টানটা কিন্তু একটু সমস্যা তৈরি করছে ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে। 2 নম্বরে যে সমস্যাটা হয়, আমি যে বললাম, একটি মেধাবী ছেলে, একটি দুর্বল ছেলে। ধরুন আপনি একটা টপিক নিয়ে বোঝাচ্ছেন, কেউ 5 মিনিটে বুঝে যাচ্ছে, কেউ আবার 10 মিনিট 20 মিনিটেও, গোটা ক্লাসের শেষেও কিন্তু বুঝছে না। তাহলে এই যে দুজনের একটা বোঝার গতির যে পার্থক্য, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তৃতীয়ত, ইংরেজির প্রতি একটা যেটা ভয় মানুষের, যে বললে হয়তো ভুল হবে, ভুল হলে বাকি ক্লাসের সমস্ত ছেলেরা হাসবে। তাহলে সেই ভয়হীন ক্লাসরুম ঠিকঠাক তৈরি করাও কিন্তু একজন শিক্ষকের কাছে চ্যালেঞ্জ। আর 4 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে, একটা গ্রামের বাচ্চা, একটা শহরের বাচ্চা, দুজনের মধ্যে যেন বৈষম্য কখনো ক্লাসরুমের মধ্যে প্রকাশিত না হয়। অর্থাৎ এটা একটা শিক্ষার পবিত্র স্থান হচ্ছে সেই ক্লাসরুমটা, সেইটাকে বজায় রাখার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকের। ধরুন আপনি রান্না করছেন, 2-1 দিন আপনার ভুল হতেই পারে, রান্নায় বেশি নুন পড়ে গেল, কিন্তু দিনের পর দিন সেই নুনের মাত্রাটা বেড়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু সমস্যা, সেটা কিন্তু ভুল নয়। আর ক্লাসে বাচ্চারাও কিন্তু ঠিক এই রকমই ভুল করে, আর সেই ভুলটাকেই ধরতে হবে যে কোনটা ভুল আর কোনটা সমস্যা। আর ভুল না করলে কিন্তু সে শিখবে না। ঠিক রান্নার ক্ষেত্রে যেরকম প্রতিদিন নুনটা দিতে দিতে পারফেক্ট যখন নুনটা পড়বে, তখনই রান্নার স্বাদটা সব থেকে বেশি হবে। আর ভাষাবিজ্ঞানী কর্ডার বলেছিলেন, এই ভুল থেকেই বোঝা যায় যে ছাত্র ঠিক কোন অবস্থায় রয়েছে। আর একজন প্রকৃত শিক্ষকের আসল উদ্দেশ্য কি জানেন? এই ভুলটাকে শাস্তির কারণ না বানিয়ে শেখার সুযোগ করে দেওয়া। ক্লাসরুমেও ছাত্রদের সমস্যাটা কিভাবে ধরবেন? যখন দেখবেন যে ক্লাসরুমে একটি ছেলে লিখছে কিন্তু প্রত্যেকটা উল্টো উল্টো করে, সেই সমস্যাটাকে ডিসলেক্সিয়া বলে। এই ধরনের কিন্তু অনেক রকম সমস্যা বাচ্চারা ফেস করে। কারো কথা বলতে গিয়ে একটু আটকে যায়, কেউ হাইপার অ্যাক্টিভ, কারো আবার স্বাভাবিকভাবে পড়ায় মন বসে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই সমস্ত বাচ্চাকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে পাঠাতে হয়। তাহলে এই বিষয়টা একজন শিক্ষককে কিন্তু ঠিক করে নিতে হবে যে কোনটা ভুল আর কোনটা সমস্যা। ভুল দেখলে সাহায্য করুন, আর সমস্যা দেখলে বিশেষজ্ঞের কাছে পাঠান। আর LSRW খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা যখন শুনছি আর পড়ছি, তখন কিন্তু আমরা ভাষাটাকে গ্রহণ করছি, আর যখন বলছি আর লিখছি, আউটপুট হচ্ছে এটা, অর্থাৎ আমরা ভাষা তৈরি করছি। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা পয়েন্ট। শোনা আর পড়া হচ্ছে ইনপুট, বলা আর লেখা এটা হচ্ছে আউটপুট। এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবেন, সারা জীবন কিন্তু এটা কাজে লাগবে। এই যে ভাষা শিক্ষা নিয়ে এত কথা হচ্ছে, এত মনোবিজ্ঞানী, শিক্ষাবিজ্ঞানীর যে বিভিন্ন মতামত আসছে, কিন্তু প্রাচীনকালে সেই সমস্ত তত্ত্ব নিয়ে আমরা যে আলোচনা করছি, এই সমস্ত তত্ত্বের আসার আগে এতটা সহজ কিন্তু বিষয়গুলো ছিল না। তখন কোনো টপিকটাকে সেই বাংলায় ব্যাখ্যা করতো, ইংরেজিতে অনুবাদ করতো, আবার ব্যাকরণটাকে কিন্তু মুখস্থ করতে হতো। আলটিমেটলি যখন সেই ছাত্রটি ইংরেজিতে কথা বলতে যাবে, তখন কিন্তু সে আর কথা বেরোচ্ছে না তার। তাই এই পুরনো সনাতনী পদ্ধতি, অর্থাৎ অনুবাদ পদ্ধতি, কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা। বেশিরভাগ বেঙ্গলি মিডিয়ামের ছাত্ররা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়। তাহলে অনুবাদ পদ্ধতি যদি আমরা বাদ দিই, আমরা যদি সরাসরি পদ্ধতি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হবে। কীরকম বলুন তো? মাতৃভাষা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বাংলা বললামই না,
শুধু ইংরেজিতে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা রাখলাম, মিডিয়ামটা ইংরেজিতে রাখলাম, তাহলে যে সমস্ত দুর্বল ছাত্ররা তারা তো সেই ক্লাস থেকে হারিয়ে যাবে, তারা বিষয়টা কিছুই বুঝতে পারবে না। আর একটা পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হচ্ছে ড্রিল মেথড, মানে একই জিনিস বারবার বলা। তাহলে মুখস্থ বিদ্যাটা বাড়বে, কিন্তু আদতে কি লাভ হবে? লাভ হবে না। তাই এখন ভাষা শিক্ষার সব থেকে এফেক্টিভ, সব থেকে গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে সিএলটি মেথড, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেট করতে, আমার সামনের লোকটিকে নিজের মনের ভাবটা বোঝানোর জন্য। সেখানে প্রথাগত ব্যাকরণের কোনো দরকার নেই, অনুবাদের কোনো দরকার নেই, মুখস্থের কোনো দরকার নেই। আমরা বাজারে গিয়ে যদি মাছ কিনবো, ডাল কিনবো, চাল কিনবো, আলু কিনবো, সেক্ষেত্রে আমি যখন সামনের দোকানদারটিকে বলছি, সে হয়তো সেরকম প্রথাগত শিক্ষায় শিক্ষিতই নয়। তাকে যে বললাম যে 5 কিলো মাছ দিন, 2 কিলো চাল দিন, তাহলে সে কি ব্যাকরণে বই খুলে বসে ব্যাকরণগত বিশ্লেষণ করবে, নাকি খুব সহজেই বুঝে যাবে? তাহলে এই কমিউনিকেশনটাই কিন্তু বর্তমানে ভাষা শিক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি। আসলে এখন দেখা হচ্ছে যে ভাষার যে আসল উদ্দেশ্যটা কি, সেটাকে দেখা হচ্ছে যোগাযোগ হিসেবে। আরও একটা খুব এফেক্টিভ পদ্ধতি হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং, টিবিএলটি যাকে বলা হচ্ছে। এই গো একটা কথা, একটি বাচ্চাকে আমি গো কথার অর্থ শেখাবো। এখন আমি বললাম ঠিক অ্যাক্টিং করে যে তুমি পাশের ঘরে যাও এবং গিয়ে সেই বলটি নিয়ে এসো, তাহলে সে অ্যাক্টিভিটি করলো, অর্থাৎ গো মানে যে যাওয়া, সেই অ্যাক্টিভিটিটা বুঝে সে কিন্তু গো শব্দটার অর্থটা বুঝে গেল। তাকে কিন্তু আলাদাভাবে বলে দিতে হলো না যে গো মানে যাওয়া, সে অ্যাক্টিভিটি করে, সে কাজটা করে নিজেই বুঝলো গোয়ের মানেটা কি। আর একদম শেষে মূল্যায়ন, রান্না নিয়ে কথা শুরু হয়েছিল, রান্না তৈরি হলো, কিভাবে রান্না করলাম তার পদ্ধতি জানালাম, আর একদম শেষে আসে রান্নাটার টেস্ট কেমন হয়েছে। রান্না করতে করতে দেখবেন মাঝে মাঝে মায়েরা একটু চেখে দেখেন না রান্না কেমন, আর ঠিক মাঝে মাঝে যে রান্না করাকালীন যে চেখে দেখাটা, সেটাই হচ্ছে ফর্মেটিভ এক্সাম। ক্লাস চলাকালীন যে এক্সামটা আমরা নিচ্ছি, যে মূল্যায়নটা আমরা করছি, সেটা কিন্তু সেই লিখিত পরীক্ষা না যে 1 ঘন্টা ধরে বসে 10টা প্রশ্নের 50টা প্রশ্নের উত্তর লেখা। সেটাকে বলা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। আর সামেটিভ, রান্না হয়ে গেল, প্লেটে খাবার পড়ে গেল, তখন আমি ফাইনালি বলছি যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। অর্থাৎ একদম শেষে যে পরীক্ষাটা হচ্ছে সার্বিক মূল্যায়ন, সেটাই হচ্ছে সামেটিভ এক্সাম। আমরা যদি লক্ষ্য হিসেবে দেখি ফর্মেটিভ আর সামেটিভের, ফর্মেটিভের লক্ষ্য হচ্ছে শেখাটাকে আরও উন্নত করা, আরও ভালো করা। আর সামেটিভের লক্ষ্য হচ্ছে কতটা শিখেছি সেটাকে মাপা। এখন কতটা বাচ্চাটা শিখেছে, ছাত্ররা শিখেছে, সেটা কিভাবে মাপবেন? তার জন্য 4টে পয়েন্ট বলে দেওয়া হয়েছে। বলার দক্ষতা, সে কতটা বলতে পারে, সেটার জন্য আপনি কিছু অ্যাক্টিভিটি দিতে পারেন, ছোট ছোট অভিনয়, মুখোমুখি কথা বলা, বিতর্ক সভার আয়োজন করতে পারেন, কোনো অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব দিতে পারেন, তাহলে তার বলার ক্ষমতাটা বেরিয়ে আসবে অটোমেটিক। তার শোনার দক্ষতা কতটা এনরিচড হয়েছে সেটা বুঝবেন কি করে? ধরুন আপনি তাকে শোনালেন কোনো কিছু, কোনো শ্রুতি নাটক শোনালেন, কোনো গল্প পড়ে শোনালেন, তারপর সেখান থেকে প্রশ্ন করলেন। এখন পড়ার দক্ষতাটা কিভাবে বুঝবেন? তাকে কিছুটা পড়তে দিলেন, কোনো প্যারাগ্রাফ, সেখান থেকে প্রশ্ন করলেন, সে কতটা পড়ে বুঝলো সেটা আমরা সহজেই মাপতে পারবো সেটা। আর লেখার দক্ষতা তো আপনি রচনা লিখতে দিয়ে, চিঠি লিখতে দিয়ে বিভিন্নভাবে আপনি জাজ করতে পারেন যে বাচ্চাটির মধ্যে লেখার দক্ষতা কতটা জন্মেছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তাহলে শিক্ষার যখন আমি দেবো ক্লাসে গিয়ে, অর্থাৎ শেখাবো যখন, তখন খালি হাতে নিয়ে গেলে কিন্তু বাচ্চাদের কাছে সেটা অতটা আকর্ষণীয় হয় না। ঠিক যেমন রান্না করার সময় আমাদের খুন্তি দরকার হয়, হাঁড়ির দরকার হয়, নুনের দরকার হয়, হলুদের দরকার হয়, মশলাপাতির দরকার হয়, ঠিক টিএলএমগুলোও কিন্তু সেটা। পারফেক্ট রান্না করতে গেলে, পারফেক্টভাবে শেখাতে গেলে বাচ্চাদের, আমাদের টিএলএম কিন্তু খুব দরকারি। সেটা ভিজুয়াল এড হতে পারে, সেটা বই হতে পারে, এমনকি গোটা ক্লাসরুমটাও আপনি টিএলএম হিসেবে ব্যবহার করতে পারেন। মানুষ যখন যে বিষয়টা বিশেষ করে চোখে দেখে না, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে তার মনে থাকে। আপনি যদি কোনো টপিক তাকে পড়াচ্ছেন, ধরুন জলচক্র পড়াচ্ছেন, তখন কিভাবে মেঘ তৈরি হয়, কিভাবে সূর্যের তাপে সমুদ্রপৃষ্ঠের জল আকাশে উঠছে,
সেটা যদি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো যায়, তাহলে সেই বাচ্চাটা যেটা দেখবে সে কিন্তু ফিল করতে পারবে। তাকে মুখস্থ করার কোনো দরকার নেই, সে অনায়াসে সেই জলচক্র বিষয়টা কাউকে বোঝাতে পারবে এবং নিজেও বুঝতে পারবে। তাই এই টিএলএমটা কিন্তু বাচ্চাদের শেখানোর জন্য অত্যন্ত এফেক্টিভ একটা ম্যাটেরিয়াল। আর ধরুন শেখাচ্ছেন, আপনি শেখালেন টিএলএম দিয়ে, সব কিছু করলেন, পরীক্ষা নিলেন, ফর্মেটিভ সামেটিভ সব কিছুভাবে, কিন্তু দিনের শেষে কিছু ছেলে পিছিয়ে পড়ছে, তাদের জন্য একটা অপশান রয়েছে, সেটাকে বলা হচ্ছে রেমেডিয়াল টিচিং। প্রতিদিন দেখছি আমরা ছেলেরা একই জায়গায় হোঁচট খাচ্ছে, একই ভুল বারবার করছে, আর আমার কাজ কি তাকে বকাঝকা করা? একদমই কিন্তু নয়। সে যেই জায়গায় হোঁচট খাচ্ছে সেই জায়গায় তার হাতটা ধরে কিছুটা এগিয়ে দিয়ে তাকে নিজের চলার উপযুক্ত করে তুলতে হবে, সেটাই তো আমাদের লক্ষ্য। আর সেই রেমেডিয়াল টিচিংয়েরও কিছু পদ্ধতি কিন্তু বলে দেওয়া রয়েছে। অর্থাৎ কোথা থেকে শুরু করব? আগে তো সমস্যাটা বুঝতে হবে, আমার কি রোগ হয়েছে, সেই সমস্যাটা সেটা তো ডিটেক্ট করতে হবে। সেই রোগটা ডিটেক্ট হওয়ার পরেই কিন্তু তার প্রতিকার শুরু হবে। আমরা তাদেরকে আলাদা করে নিয়ে বসাবো, দেখা গেল অঙ্ক সে বুঝতে পারছে না, সেই অঙ্কটাকে ছোট ছোট পার্টে ভাগ করে আমরা তাকে বোঝাতে পারি। শুরুতেই কোনো কঠিন যে বিষয় না দেখিয়ে সহজ থেকে কঠিনে আমরা যেতে পারি। তাই এরকম নানান পদ্ধতি কিন্তু রেমেডিয়াল টিচিংয়ের মধ্যে রয়েছে। একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, যে রেমেডিয়াল টিচিং মানে, অর্থাৎ যে সমস্ত ছাত্রদের রেমেডিয়াল টিচিংয়ের আয়তায় আমরা আনব, তাদের কিন্তু দুর্বল ছাত্র হিসেবে ঘোষণা করা নয়। কিছু কিছু অভিভাবক কিন্তু এই বিষয়টা ভেবে নেন, যার ফলে বিভিন্ন সমস্যা তৈরি হয়। সুতরাং এটা বোঝানোটাও কিন্তু আমাদেরই দায়িত্ব, যে রেমেডিয়াল টিচিং মানে আমরা তাদের সাহায্য করছি, তারাও যাতে বাকি ক্লাসে যারা রয়েছে তাদের সমগোত্রীয় হয়ে উঠতে পারে। আর এটাই হচ্ছে ভাষা শিক্ষার সম্পূর্ণ চিত্রটা, যেখানে ক্রাসেন এসছেন, যেখানে ভাইগটস্কি এসছেন, যেখানে হালিডে, কর্ডারের মতো শিক্ষাবিদরা এসছেন, এবং সম্পূর্ণ পেডাগজির সিলেবাসটাও কিন্তু আমাদের এখানেই শেষ হচ্ছে। তাহলে বলুন তো, সিলেবাস বলতে কঠিন কিছু আছে কি আর? এমনই খুব সহজভাবে গল্পের ছলে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টায় আমি আছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি পুরো সিলেবাসটা আপনাদের কাছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়, অবশ্যই সেটা জানান লিখে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।